দেখছেন রেজাল্ট আউট, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে তার ফলাফল আমরা জানতে পাচ্ছি আস্তে আস্তে, এবং ইতিমধ্যেই কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের যে সাইট, সেই সাইটে তারা যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সিতাই কেন্দ্রে 40,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। সিতাই থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল, রয়েছে তার সাথে কথা বলবো। যে এতে তৃণমূল কংগ্রেস বিজেপি তাদের কি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত, তার কাছে কি খবর রয়েছে রবিউল? খবর পরিবেশন করছি। এই ইতিমধ্যেই কিন্তু পঞ্চম রাউন্ড সিতাই বিধানসভা উপনির্বাচনের পঞ্চম রাউন্ডের ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে এবং পঞ্চম রাউন্ড শেষে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন সঙ্গীতা রায়, তিনি কিন্তু 60,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তোমাকে যদি এক্সাক্ট আমি ফিগার জানাই, তাহলে পঞ্চম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় তিনি পেয়েছেন 73,452 ভোট। অপরদিকে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন দীপক কুমার রায়, তিনি পেয়েছেন 12,959 ভোট। জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী হরিহর সিংহ রায়, তিনি কিন্তু পেয়েছেন ভোট 1827, এবং বাম প্রার্থী অরুণ কুমার বর্মা তিনি পেয়েছেন 1301 ভোট। অর্থাৎ কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে পঞ্চম রাউন্ডের গণনা শেষে 60,493 ভোটে কিন্তু তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। একেবারেই বেলা 8:20 নাগাদ কিন্তু সিতাই বিধানসভা উপনির্বাচনের যে গণনা শুরু হলেও একেবারে শুরুর রাউন্ড থেকেই কিন্তু পাল্লা দিয়ে জাতীয় তৃণমূলের যিনি প্রার্থী রয়েছে সঙ্গীতা রায়, তার কিন্তু ভোটের মার্জিন ক্রমশ বেড়ে যাচ্ছে। প্রথম রাউন্ড শেষে তিনি যখন একেবারে 15,000 ভোটে তিনি লিড দিয়েছিলেন, এবং সেটাই পঞ্চম রাউন্ডে এসে কিন্তু 60,000 দাঁড়িয়েছে। ইতিমধ্যেই কিন্তু গণনা কেন্দ্রের ভিতরে রয়েছেন কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়, বিজেপি প্রার্থী দীপক কুমার রায়, এবং অপরদিকে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন হরিহর সিংহ রায়, তিনিও কিন্তু রয়েছেন। এবং একেবারেই ভোট কেন্দ্রে ঢোকার সময় তৃণমূলের যিনি প্রার্থী রয়েছে সঙ্গীতা রায়, তিনি কিন্তু স্পষ্টতই দাবি করেছেন যে জনগণের রায় তাদের উপরেই আসছে, এবং সেটা ট্রেন্ড দেখেই বোঝা যাচ্ছে। এবং তিনি আরও দাবি করেছেন জনগণের সমর্থন যদি এভাবেই থাকে তবে কিন্তু তাদের যে রেকর্ড নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল 1,67,000, সেই রেকর্ডও কিন্তু তারা একেবারে অনায়াসেই পার করে যাবে। অপরদিকে গণনা কেন্দ্রের 100 মিটার বাইরে কিন্তু অপেক্ষমান রয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার যিনি সাংসদ রয়েছেন জগদীশ বসুনিয়া, তিনিও কিন্তু একই প্রতিক্রিয়া দিয়েছেন যে সাধারণ মানুষ যেভাবে একেবারেই দুহাত তুলে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আশীর্বাদ করেছে, তাতে কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা অর্থাৎ যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ছোঁয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। একই সাথে কিন্তু বিজেপি প্রার্থী দীপক কুমার রায় এবং কংগ্রেস যিনি প্রার্থী রয়েছেন হরিহর সিংহ রায়, উভয়ই কিন্তু নির্বাচনের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন। বিজেপির স্পষ্টতই দাবি সাধারণ মানুষকে যেভাবে ভোট দিতে দেওয়া হয়নি, সাধারণ মানুষকে ঘরবন্দি করে রাখা হয়েছিল, তাতেই কিন্তু যে এই ভোটে তৃণমূল কংগ্রেসের যে মার্জিন বাড়বে সেটাকে স্পষ্টতই। তবে বিজেপি প্রার্থীর আরও দাবি যদি সাধারণ মানুষ ভোট দিতে পারতো তাহলে কিন্তু এই আসনে কিন্তু এই একেবারেই চিত্রটা ঘুরে যেত। তবে তোমাকে জানিয়ে রাখি, শুধু সিতাই নয়, ইতিমধ্যেই কিন্তু রাজ্যের যে বাকি 5টি আসনে, সিতাই সহ যে 6 আসন টোটাল উপনির্বাচন হচ্ছে, সবটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে বিধানসভার উপনির্বাচনে ইতিমধ্যে অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে তোমার সঙ্গে আমরা কথা বলবো, আপডেট নেব। আপনারা মেদিনীপুরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানে রীতিমতো আবির খেলা শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের দপ্তর থেকে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য জানাচ্ছিলেন মেদিনীপুরে 6,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তবে এই মুহূর্তে সেই মার্জিনটা নিশ্চয়ই আরও বেড়েছে, এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জিতেই গিয়েছেন সুজয় হাজরা, এমনটা ধরে নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা উৎসব শুরু করে দিয়েছেন। নৈহাটিতেও কিন্তু এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে সেখানকার কি রেজাল্ট জানবো আমাদের প্রতিনিধি কাছ থেকে। শুভজিৎ সিং রয়েছেন আমার সঙ্গে। শুভজিৎ, মার্জিন কত বাড়লো নাকি কিছুটা কমলো এবার? দেখো মার্জিন বাড়ার ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু অত্যাধিক মার্জিন রয়েছে এই মুহূর্তে। 35,300-র বেশি ভোটে এগিয়ে রয়েছে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। অর্থাৎ 2021 সালে পার্থ ভৌমিকের এই আসন থেকে জয়লাভ করা, 2024 সালে লোকসভা ভোটে বিধানসভা নিরিখে যদি দেখা যায় সেই 15,000 ভোটে জয়লাভ করা, তার থেকেও বেশি অর্থাৎ প্রায় দ্বিগুণ 30,000-এর বেশি অর্থাৎ 35,200 ভোটে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। বলা প্রায় প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি চলে গেছেন সনদ দে।
দেখো এখনো পর্যন্ত 7 রাউন্ড গণনা হয়েছে, এখনো 3 রাউন্ড বাকি রয়েছে গণনা হওয়ার। তবে 35,000-এর যে ব্যবধান সে কমাতে পারবেন না বলেই যা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত এই গণনা কেন্দ্রে। বাইরে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা রয়েছে, তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে আবির খেলা শুরু করেছেন। কারণ সনদদেব যখন এই গণনা কেন্দ্রে আসছিলেন তখনই জানিয়েছিলেন যে এবারের যে নির্বাচন, উপনির্বাচন, তিনি 50,000-এর কাছাকাছি ভোটে জয়লাভ করবেন। প্রায় সেই দিকেই কিন্তু এক ধাপ প্রায় এগিয়ে রয়েছে বলতে পারো তুমি। এই মুহূর্তে বাইরের যে চিত্রটা রয়েছে এখনো পর্যন্ত, যে আবির খেলায় মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা, তারা বলেছিলেন যে যেভাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তারা হারিয়েছিলেন এই নৈহাটি বিধানসভা থেকে, ঠিক একইভাবে কিন্তু এই নৈহাটি বিধানসভার উপনির্বাচন থেকে বেশি ভোটে জেতাবেন নৈহাটির যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ থেকে। সব মিলিয়ে বলা যেতে পারে এখনো পর্যন্ত ট্রেন্ডে রয়েছে তৃণমূল কংগ্রেসের জেতা, এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সময় যত আরো এগোবে, কারণ বেশি আর সময় বাকি নেই, মাত্র 3 রাউন্ড বাকি রয়েছে। এই 3 রাউন্ড বাকিতে এখন এই 35,000 থেকে ব্যবধান 50,000-এ দাঁড়ায় কিনা সেটাও কিন্তু যেমন দেখার বিষয় রয়েছে। অপরদিকে বিজেপির যে এই পরাজিত হওয়ার যে অবস্থা, সেই মুহূর্তে বিজেপির এখনো পর্যন্ত কিন্তু কোনো বুথ এজেন্ট বুথ ছেড়ে কিন্তু এই কাউন্টিং জোন থেকে কিন্তু তারা বেরোয়নি। অতি সুষ্ঠুভাবে ভিতরে জয় বাংলা স্লোগান হচ্ছে, স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে কাউন্টিং এগিয়ে রয়েছে। পুলিশের নিরাপত্তা যেমন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, সব মিলিয়ে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ের দিকে এক ধাপ এগিয়ে রয়েছে। ঋষিকেশ দা। ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে, এবং শুভজিৎ যেমনটা বললো যে ইতিমধ্যে নৈহাটিতেও আবির খেলা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ একদিকে মেদিনীপুরে সুজয় হাজরা, নৈহাটিতে সনদ দে। তবে শুধুমাত্র এই দুজন কেন, যে 6টি কেন্দ্র উপনির্বাচন হয়েছে 6টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত, যে খবর আমরা পাচ্ছি, এবং প্রত্যেকেরই ব্যবধান বাড়বে এমনটাই তারা প্রার্থীরা আশা করছেন। অপরদিকে যদি দেখা যায় ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে এখনো পর্যন্ত এনডিএ 191টি আসনে এগিয়ে রয়েছে, ইন্ডিয়া 83টি আসনে এগিয়ে রয়েছে মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডে 40টিতে ইন্ডিয়া, এনডিএ 38টিতে এগিয়ে রয়েছে। এই ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে এবার কিন্তু ঝাড়খণ্ডে এগিয়ে গিয়েছে ইন্ডিয়া জোট। রাজ কি বলবেন? এবং অপরদিকে যদি বলি আমরা ওয়েনাডে, সেখানেও কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তিনি এগিয়ে রয়েছেন। দেখুন রাজ্যের যে অবস্থা, ঝাড়খণ্ডে কিন্তু এবার একটু ট্রেন্ডটা উল্টে গিয়েছে, মানে কিছুটা চেঞ্জ হচ্ছে। আপনি যেটা বলছেন ওটা কিছুক্ষণ আগে অবধি ছিল, কিন্তু এই মুহূর্তে আমি কন্টিনিউয়াসলি রেজাল্ট চেক করছি, এখানে এবার কিন্তু ওটা ঘুরে গেছে, মানে 40তে হাড্ডাহাড্ডি একটা লড়াই আছে। ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াই হওয়া উচিত গণতন্ত্রের পক্ষে, এবং আমার মনে হয় যে গণতন্ত্রকে যদি শক্তিশালী করতে হয় তো এইভাবেই যেন ভোটে লড়াই হোক, মানে ইস্যু বেসড লড়াই যদি হয় সেটা খুব ভালো জিনিস। কিন্তু কোথাও না কোথাও এই রাজ্যে যদি আমরা দেখি তো তারা 40,000 45,000 হয়তো 1 লক্ষ মার্জিন ছাড়িয়ে যাবে। তো তাদের প্রত্যেকটা বুথ থেকে তারা মার্জিন বাড়ানোর জন্য, যে যত বেশি মার্জিন দিতে পারবে সে তত বড় নেতা হতে পারবে এবং তত বড় সে তোলাবাজ হতে পারবে। এটাই তৃণমূলের বর্তমানের মানে ওই ফ্যাক্টরগুলো যে আছে, কত বড় নেতা হবে মাপকাঠিটা এটাই ঠিক করে দেওয়া হয়েছে। তাই কি আমার কথা হলো যে একটা আমি একটু বলিনি, আমায় বলতে বলেছি গণতন্ত্র জয়ী হয়েছে। বিরোধীরা যদি এত মানে জনবিচ্ছিন্ন থাকে, বিরোধীরা যদি মানুষের তাদের যদি কোনো সংগঠন না থাকে, তাহলে ভোটে হারার পর থেকে কি করবে? এটা কান্নাকাটি করে কি লাভ? আমার কথা হলো আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, আচ্ছা কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করছে, 21-এ হারছো, 24-এ হারছো, 200 পার বরাবরে 77-এ গিয়ে আটকে যাচ্ছ, সেই বিধায়কগুলোকেও ধরে রাখতে পারছো না। তারপরে মানে এখানে বলছে 35-এর বেশি পাবে মানে লোকসভা নির্বাচনে, সেখানে গত বছরের চেয়ে এত খারাপ রেজাল্ট করছো। তাহলে বিজেপি তো নিজেদের ভাবনাটা করতে হবে যে কি করছে। আজকে সিপিএম কংগ্রেসের নিজেদের ভাবনাটা করবে, আজকে তৃণমূল কংগ্রেসের, আজকে আমি একটা আচ্ছা মানুষ ভাবনা চিন্তা করছে, তার রিফ্লেকশন এটা। আমার বক্তব্য হলো যে না ঠিক আছে পঞ্চায়েত ভোটের পরে লোকসভা নির্বাচন হয়েছে, আরে লোকসভা নির্বাচন হয়েছে, থামো না বিজেপি কোথায় লাভ আছে, কত ভোট বাড়িয়েছে, আমরা ভোট পার্সেন্টেজ দেখেছি, সেখানেও বিজেপির কমেছে। আমার এবং রাজ, আমি ভোটে পরে পঞ্চায়েত ভোটেও ওই শাসক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুণ হয়েছে তৃণমূল, সবচেয়ে বেশি গুণ হয়েছে তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বেশি গুণ হয়েছে তৃণমূল কংগ্রেস। একটা কথা পঞ্চায়েত ভোটের পরে আমরা শুনেছিলাম
আপনাদের বিভিন্ন নেতাদের মুখ থেকে শুনেছিলাম যে পঞ্চায়েত ভোটে কিছু হয়নি, রিফ্লেকশন যা হবে, ফলাফল যা হবে লোকসভা নির্বাচনে দেখে নেবেন, এর ফলাফল পুরো উল্টো হবে। এটা আপনাদের দলের নেতাদেরকে অনেককে বলতে শুনেছিলাম, কিন্তু দেখা গেল লোকসভা ভোটেও আগের বারেও যা আসন পেয়েছিলেন তার থেকেও আসন কমে গিয়েছিল এবার আমি পুরোটাই কি সন্ত্রাসের। আমি একটা জিনিস বলে দিই, মাদারিহাটে যেখানে বিজেপির জেতা আসন প্রায় 58% বিজেপির প্রার্থী গতবার ভোট পেয়েছিল, সেইখানে আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল 37%। এখনো অবধি খবর পাচ্ছি প্রায়, আপনাদের যেটা ইলেকশন কমিশনের রিপোর্টটা দেখাচ্ছে সেটা তো সেকেন্ড রাউন্ডের পরে, আমরা যেটা এখন অবধি খবর পাচ্ছি 16,000 ভোটে আমাদের প্রার্থী এগিয়ে গেছে। আরে বিজেপির জেতা আসনে মানুষ একবার ভুল করছে, সেখানে ফিরে আসছে আমাদের দিকে। বিজেপির নিজেদের জেতা আসন লোকসভা হোক বিধানসভা হোক কোনোটা ধরে রাখতে পারছে না, বিজেপির সংগঠন নেই। মানুষকে ভুল বুঝিয়ে ধর্মের আফিন খাইয়ে কিছুদিন মানুষকে ভুলিয়ে রেখেছিল, মানুষ আবার তৃণমূল কংগ্রেসের দিকে আচ্ছা আমাদের শূন্য হয়ে যাবে। আচ্ছা ততদিন বিজেপিটা কি থাকবে কেন্দ্রে? ততদিন বিজেপি থাকবে থাকবে না। আরে তৃণমূল কংগ্রেস কেতনের কাছে আসি, দুজনের কেতনের কাছে আসি। কেতন কিভাবে দেখছেন? প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রাও এগিয়ে রয়েছেন। তৃণমূল আর বিজেপির প্রতিনিধি যে কথাটা বলছেন, ঠিক কথাটা ওরকমই আমি অ্যাড করছি যে উনি বললেন না যে ততদিন কেন্দ্রে থাকবেন, আপনি থাকবেন, ব্যাপারটা ঠিক তাই। যতদিন বিজেপি কেন্দ্রে আছে ততদিনই তৃণমূলের এখানে চলছে, আর যতদিন এ রাজ্যে তৃণমূল বিজেপিকে খাইয়ে দাইয়ে মোটামুটি জিয়ে রেখেছে, এই জন্যই তৃণমূলের বাজারটা চলছে। 21-এর ভোটে আমরা দেখেছি যে যেরকম একটা সাম্প্রদায়িক মেরুকরণ ঘটেছে, সেটা যদি বিজেপি না হতো, বিজেপির যদি এতটাই অ্যাগ্রেসিভ যদি মানে সিএনআরসি নিয়ে যদি ক্যাম্পেইনটা না করতো, তাহলে হয়তো তৃণমূলের যে বিধায়ক সংখ্যা ছিল আরো বেড়ে গেছে, বাড়তো না। তো এই জন্য এখানে এই রাজ্যে তৃণমূল বিজেপি উভয় দলই আজকে মহারাষ্ট্রে নির্বাচন হচ্ছে, কংগ্রেস 101টা আসনে প্রার্থী দিয়েছে, সেখানে যদি কংগ্রেস বিজেপিকে না হারাতে পারে, ওখানে তো তৃণমূল কংগ্রেস নেই, তাহলে দায়িত্বটা কংগ্রেসকে নিতে হবে, কংগ্রেসকে বুঝতে হবে। বিজেপিকে হারতে গেলে যদি কংগ্রেস বড় দল হয় ইন্ডিয়া শরিকের, কংগ্রেসের নিজেদের মধ্যে ভাবুক, কংগ্রেস পর্যালোচনা করুক কেন হারাতে পারছে না। সেটা আমরা যা করণীয় শুধুমাত্র চ্যানেলে বলতে বড় বড় কথা বললে হয় না, সেখানে দায়িত্ব নিতে হয়। 101টা আসনে লড়ছো এমবি এর হয়ে, তোমরা হাইয়েস্ট প্রার্থী দিয়েছো মহারাষ্ট্রে, তোমরা আজকে এনসিপি মানে শরদ পাওয়ার গোষ্ঠীর চেয়ে বেশি আসন দিয়েছো, উদ্ধব ঠাকরের চেয়ে বেশি আসন দিয়েছো। কারণ এই মাস আগে যে লোকসভা ভোটটা হয়েছে সেখানে সবথেকে বেশি সাংসদ। আরে ভালো কথা, তোমরা বড় দল, আরে তোমরা ইন্ডিয়ার বড় দল, তাহলে হারাতে না পারলে দায়িত্বটা কে নেবে? এখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে হবে? বিজেপির সাথে এক জায়গায় বলে বসে এইসব মানুষ শোনে না, এইসব ন্যারেটিভ মানুষ খায় না। যাদের দোষ থাকবে, যেখানে যাদের বিরুদ্ধে আমরা মনে করবো যে বলা দরকার, আমরা বলবো। আপনারা তো ঠিক করে দেবেন না, নিশ্চিতভাবে বলো। বিজেপির সাথে সংসার করা একটা পার্টি, তারা যদি আমাদেরকে এইটা তোমাদের রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে, তোমাদের রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে বলতে বলো, অবশ্যই আমাদের বোঝাতে পারছো না কেন? সেখানেও অক্ষমতা। আরে সেটা যেটা তোমরা বলছো এখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, সেটা তোমাদের কেন্দ্রের নেতৃত্বকে বলতে পারো তৃণমূল কংগ্রেস সম্বন্ধে এই স্ট্যান্ডটা। আরে বলবে না কেউ, আমরা বলবে না কেউ, জানে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের মুখ্যমন্ত্রী, 7বারের সাংসদ, 4বারের ক্যাবিনেট মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্যদের তুলনা হবে না এই মুহূর্তে। যারা আজকে সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ যারা পলিটিক্স করছে, যে কোনো দলের যত বড় রাজনীতিবিদ হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক্সপিরিয়েন্সে কেউ নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে যেইভাবে নিয়ে যাচ্ছে বিজেপি বিরোধিতা, সারা ভারতবর্ষের মানুষ সেটাকে স্যালুট করছে, ইভেন তোমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অব্দি মানছে। তাই তুমি এখানে বসে বা রাজ্য নেতৃত্ব প্রদেশ কংগ্রেস কি বলছে, পশ্চিমবঙ্গ বেঁচে তৃণমূল কংগ্রেস ভাবেও না। আগে 1% ভোট পাও, 2% ভোট পাও। আপনারা আঞ্চলিক দল, আপনাদের অস্তিত্ব বাংলাদেশ আঞ্চলিক দল, পশ্চিমবঙ্গে অবশ্যই এখানে আপনার এখতিয়ার বাংলাটা বিজেপিকে হারাচ্ছি, তুমি মহারাষ্ট্রে তুমি এত বড় দল মহারাষ্ট্রে হারাতে পারছো না। আমি তো বাংলায় হারাচ্ছি বারবার, আমরা বারবার হারাচ্ছি বাংলায়, আমরা 19-এ হারাচ্ছি। হারাচ্ছ কোথায় তোমরা? না কেতন, এই মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডে হয়তো এখন কিছু দুটো আসনে এগিয়ে রয়েছে, মানে এনডিএর থেকে দুটো বেশি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে এখানে দেখা যাচ্ছে পালা বদল হচ্ছে, কংগ্রেস জেএমএম জোট পিছিয়ে পড়ছে। এটা
কেন হচ্ছে বলে মনে হয়? এখন সবে বাজে 10টা সোয়া 10টা, তো এখনো মানে এখনো এটাকে আর্লি ট্রেন্ডসই বলা যাবে। যদিও মহারাষ্ট্রের ক্ষেত্রে এটা আমরা দেখছি যে ব্যবধান সেটা কিন্তু অনেকটা অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু 196-77 কিন্তু যা ঝাড়খণ্ডে দেখছি, ঝাড়খণ্ডে এখন বিজেপি কংগ্রেস কেউই কিছু ঝাড়খণ্ডে বলতে একটা পারছে না। লড়াই হচ্ছে, হ্যাঁ, আড্ডাআড্ডি অবশ্যই। লড়াই হচ্ছে। এবার যেটা বলি যে মহারাষ্ট্রেও ইলেকশনটা আমরা দেখেছি অবশ্যই, যে এই কমাস আগে যে লোকসভা লোকসভা ভোটটা নির্বাচন, হয়েছে 6 সেখানে মাস কিন্তু আগে। যা রেজাল্ট আমরা দেখেছি, মানুষের যা মত দেখেছি, অর্থাৎ সেটা একেবারেই কংগ্রেস বা আমাদের যারা শরিক দল শিবসেনা, উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ার দলের সেই মুখী ছিল, কিন্তু কি মুখী হলো ছিল। এমন যে 6 মাসে ঘুরে গেল? অবশ্যই অবশ্যই। এই জন্য আমরা এখনো আশাবাদী যে, কারণ আমরা হরিয়ানার যে ইলেকশনটা দেখেছি, যবে থেকে এই যে আমাদের ভিভিপ্যাট মেশিনগুলো এসছে, তবে থেকে কাউন্টিংয়ের প্রসেসটা একটু হলেও স্লো হয়েছে অবশ্যই। তো এটা আমরা এখনো মনে করি যে এখনো কটা রাউন্ডের কাউন্টিং হয়েছে বলে আপনি যদি খবর দেন, বা কত পার্সেন্টেজ ভোট এখনো কাউন্ট করা হয়েছে সেগুলো যদি খবর দেন, তাহলে আমাদের কিন্তু বিশ্লেষণ করতে অবশ্যই সুবিধা। আমরা এখনো আশাবাদী যে এই ফলাফল, বিকজ এই ঠিক মানে কয়েক সপ্তাহ আগে হরিয়ানার ভোটটা যে হয়েছে, সেখানে কিন্তু মহারাষ্ট্রে 196-77, এটা আর কভার করা সম্ভব মানে হবে বলে এর মনে থেকে হয়? বেশি ব্যবধান ছিল হরিয়ানায়। আমরা মোটামুটি আমাদের মানে কোন চ্যানেলে 77-78 দেখাচ্ছিল, সেখান থেকে আমরা কমে এসেছি, মানে ব্যবধানটা কমেছে। তো সেটা মানে হতেই পারে না তা না, অবশ্যই। আর যদি এটাই যদি আমাদের যদি রেজাল্টে মানে ট্রান্সলেট হয়, তাহলে অবশ্যই এটা একটা শোচনীয় হরিয়ানাতেও আমরা শুনেছিলাম যে বিষয় 100 আপনার দলের নেতারা ইভিএম নিয়ে কিছু কিছু জায়গাতে প্রশ্ন তুলেছিলেন। সেগুলো ভ্যালিড প্রশ্ন কাউন্টিং ছিল, করার সেগুলো ভ্যালিড প্রশ্ন ছিল, সেগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে। ব্যাপারটা হচ্ছে সেটা তো ভুল ছিল না যে যেখানে ব্যাটারি পার্সেন্টেজ ছিল 90+ ছিল, সেখানে ওয়ায়নাডে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বিশাল বড় একটা মার্জিনে লিড করছে, সেখানে কিন্তু স্লো কাউন্টিং হচ্ছে না, বা সেখানে কিন্তু ইভিএম এ কোনো প্রবলেম নেই। নান্দেড়ে এই মুহূর্তে আমি বলে দিই, নান্দেড়ের রেজাল্ট আছে এবারে 50 ভোটে ইন্ডিয়া অ্যালায়েন্স এগিয়ে রয়েছে এখনো কাউন্টিং এ, সেখানে কিন্তু স্লো কাউন্টিং হচ্ছে না। কাউন্টিং স্লো ওখানেই হচ্ছে যেখানে বিজেপি বা বিজেপি জোট শরিক এগিয়ে আছে। এই কান্না, এই মরাকান্না কতদিন, আপনাকে বুঝতে হবে এই মরাকান্না কতদিন কংগ্রেস পশ্চিমবঙ্গের ইউনিটটা স্লো তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিয়েছে। আমি স্লো ফাস্টের কথা বলছি না, আমি জানি না আপনি কাউন্টিং এর সাথে কোনোদিন বুথ দেখেছেন কিনা, কাউন্টিং হল দেখেছেন কিনা। আচ্ছা, আপনি যদি দেখে থাকতেন তাহলে আপনার দলের এই অবস্থা হতো না। আমাকে বলতে দিন। আপনি যদি দেখে থাকতেন আপনার দলের এই অবস্থা হতো না। আমাদের দলের অবস্থা আমরা বুঝে নেব। যেটা বলছিলাম আমি, টেকনিক্যাল যে কথাটা বলছিলাম, যে তুলনামূলক বলছিলাম, নাচতে না পারলে উঠুন বাঁকা। উঠুন বাঁকা, নাচতে না পারলে উঠুন বাঁকা। আপনি কি ফ্যাক্টটাকে ডিনাই করতে পারেন যে ভিভিপ্যাট যখন ছিল, মানে ভিভিপ্যাট আসার পর থেকে ট্রান্সপারেন্সি অবশ্যই বেড়েছে, কিন্তু যে প্রসেসটা অবশ্যই কমেছে। যারাই রাজনীতি বিন্দু কর্ণাটকাতে জিতলে তখন প্রবলেম নেই, অবশ্যই আমরা যেটা নিয়ে বলছি না, ওয়ায়নাডে জিতলে প্রবলেম নেই, কেরালাতে জিতলে প্রবলেম নেই। প্রবলেমের কথা ভিভিপ্যাট আসাতে একটু প্রসেসটা স্লো এটা যুক্তি হচ্ছিল, সেটা একটু স্লো, যুক্তি। এটাই। হারা জিতা নিয়েও প্রশ্ন তোলেনি এখনো পর্যন্ত সো ফার। আপনারা বুথ দেখেননি মনে হয় কোনোদিন, ডাইরেক্ট টিভিতে আপনি এসেছে। যদি দেখে থাকতেন 100 বার দেখেছি বলেই তো বলছি, দেখেছি বলেই তো এত ভালো করে বুঝিয়ে বলছি। হচ্ছে এটা হতো না, আপনি যদি দেখে থাকতেন না, এটা হতো না। আরে আমি দেখেছি, এই জন্যই তো বলছি, আর আপনি তো আমি বুঝতে সেটা আমি পারছেন না। প্রশ্ন করছি না আপনি দেখেছেন কি দেখেননি। আপনি বা আপনার নেতারা যদি বুথ আর এইসব যে বলছেন না, এগুলো যদি সত্যি দেখে থাকতেন বা কাজ করে থাকতেন, এই অবস্থা হতো না। এই অহংকার, এই যে অহংকার আছে না, যে দেখেননি, করেননি, পারবেন না, আমরা এগিয়েছিলাম, আমরাই সব। অহংকার কাকে বলে? অহংকার তো আপনারা শিখিয়েছেন মানুষকে। আপকি বার 400 পার, এটা অহংকার বলে না? 4টে সিটেই হয়ে গেল। আপকি বার 400 পার তো অহংকার বলে। আপনারা সরকার গড়লেন, ওখানে আপনারা 10। আরে আপনারা তো বলেছেন আপকি বার 400 পার, কি হলো? আরে আমরা তো সরকার গড়েছি, কেন্দ্র সরকার কিভাবে গড়েছে, কিভাবে গড়েছেন, আর কতদিন চলবে সেটা দেখবে মানুষ। সেটা নিয়ে যদি খুশি থাকেন আপনারা, না, আপকি বার 400 বার কে বলেছিল? ভালো করে সেলিব্রেট করুন। আপকি বার 400 বার কে বলেছিল? If this is the reason of your celebration করুন, বেশি করে করুন, আর আমি জিলিপি খাওয়ান, আনিয়ে দেবো, আপনি জিলিপি খান আরো বেশি করে। রাজ প্লিজ, আমি কেতন আপনার কাছে আসবো। আপনিই বলছিলেন যেটা, যে 6 মাস আগে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে অন্তত কংগ্রেসমুখী ছিল মানুষের রায়, কিন্তু এই 6 মাসের মধ্যে কি এমন হলো যে সেটা বিজেপি মুখী বা এনডিএ মুখী চলে গেল? না অবশ্যই এটা তো খুব মানে এনডিএ নিয়ে এত ঝামেলার খবরও দেখা গিয়েছে, যেখানে তাদের জোটের মধ্যে একটা জোট সেইভাবে জোটবদ্ধ হয়নি বলে মনে হচ্ছিল, কিন্তু আখেরে ভোট বাক্সে দেখা যাচ্ছে অন্য।
ফল হচ্ছে। একদমই এটা খুব মানে শোচনীয় ব্যাপার যদি এটাই রেজাল্ট দাঁড়ায়, এটা শোচনীয় বিবেচ্য বিষয় অবশ্যই যে এত সুন্দর রেজাল্ট আমরা মহারাষ্ট্রে করেছিলাম লোকসভার ভোটের সময়, তখন রেজাল্টটা এখন উল্টে যাচ্ছে কেন, এগুলো আমাদের ভেবে দেখতে হবে যে আদানি যে মানে ওখানে তো বিভিন্ন প্রকল্প সব গুজরাটে চলে গেছে, আদানিদের হাতে চলে গেছে, ওখানে একটা একদম মহারাষ্ট্রের একদম প্রাইম এলাকায় যেটা ধারাবি একটা বড় একটা স্লাম এরিয়া, সেখানকার পুরোটা জমিটা যে আম্বানির হাতে তুলে দিয়েছিল সেখানকার রাজ্য সরকার, সেখানে এই তো আর আদানির হাতে তুলে দিচ্ছে, আদানি একই সব বিজেপি, তো এই জন্য অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো যাই হোক, ব্যাপারটা যেটা হচ্ছে যে সেখানে আবার আদানি একেবারে এটা মানে ভোটটা যতটা বিজেপি লড়ছে তার থেকে অনেক বেশি সেখানে অ্যাক্টিভ হচ্ছে আদানি বা ওরা, তারা তো একদম কোনোভাবে টাকা আমরা ব্যাগে দেখেছি, মানে নির্বাচন কমিশন কি করছে আর সেই ভদ্রলোকের ওপর কি মানে পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা কিছু জানি না, যে ওখানে টাকা থেকে নিয়ে সমস্ত কিছু এজেন্সি সবকিছু দিয়ে যে ভোটটা করানো হয়েছে। মানে ওরা দুজন বললো, আমি বলছি যে কেতান যে কথাগুলো বলছে মহারাষ্ট্রের ক্ষেত্রে একদম আমি 100% সহমত, এতে কোনো ব্যাপার নেই। কিন্তু কথাটা হলো যে তুমি যেখানে যে বিরোধী দল তাকে ভোট স্ট্র্যাটেজি বা তার সাথে জনসংযোগ, মানুষের কাছে যাওয়া, স্ট্র্যাটেজি ঠিক করা, এই যে বক্তব্যগুলো চ্যানেলে বসে বলছে, সেই বক্তব্যগুলো বা আমি যে অভিযোগগুলো করছি টাকার অভিযোগ, সেইগুলো আটকানোর দায়িত্ব কিন্তু বিরোধী দলের। একজন বিরোধী দল 2011 সালে আমরা আজকে সিপিএম এ 34 বছরের রাজত্বটাকে হারিয়ে আজকে আমরা সরকারটাকে সরিয়েছিলাম। অনেক মানুষ বিশ্বাসই করতো না, আমরা যারা বিভিন্ন মানে দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছি, আমার নিজে ধরুন 12 বছর বিরোধী রাজনীতি করার এক্সপিরিয়েন্স ছিল, তো অনেকেই বিশ্বাস করতো না যে সিপিএম এর মতো দলটাকে সরানো যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষকে বিশ্বাস করাতে পেরেছিল, সক্ষম হয়েছিল আন্দোলনের মাধ্যমে। তাই আজকে তুমি যদি বিরোধী দল থাকো, আজকে যেখানে যে বিরোধী দল, তাহলে শাসক দলের সাথে লড়াই করব আর শুধু একগাদা অভিযোগ করব আর ভোট হারলেই বলবো যে হারলাম, আমাদের ভাবতে হবে এইগুলো ঘটেছিল। যখন জানি আমি এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আটকানোর দায়িত্ব আমাদের। যখন আমরা জানি যে মানুষের কাছে এই বক্তব্যগুলো, আদানি আম্বানি যেই ঘটনাগুলো ঘটছে, টাকার খেলা হচ্ছে, কেনা বেচা হচ্ছে, মানুষের কাছে কি কেন্দ্র সরকার কি আজকে জনবিমুখ কাজগুলো করছে এবং রাজ্য সরকারকে কিভাবে বঞ্চিত করছে। আমরা তো পঞ্চায়েতের নির্বাচনের আগে তুমি দেখে থাকবে যে এই স্ট্র্যাটেজির কারণে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে গেছে পঞ্চায়েত নির্বাচনের কাছে আগে গিয়ে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের যে বঞ্চনা, আবাস যোজনা হোক বা 100 দিনের কাজের হোক, মানুষের কাছে গিয়ে বলেছে, শুধু বলেনি, ঘুরে বেড়ায়নি। তারপরেও আমাদের ব্লক স্তরের প্রত্যেকটি জায়গায় ছোট স্ট্রিট কর্নার করে মানুষের ঘরে গিয়ে আমরা বলেছি যে এই টাকাটা এই কারণে কেন্দ্র সরকার দিচ্ছে না, এই মেকানিজমটা আমাদের আছে, এই কর্মীটা আমাদের কাছে আছে। তো শাসক দল হিসাবে কেন্দ্রের বঞ্চনাকে তুলে ধরতে হবে। আজকে যদি কেতানরা বলে যে ভোট হারলেই এই অভিযোগ এবং ভোটের পরে বলে আমরা ভাবছি, আমরা পর্যালোচনা করছি, এই সংযোগ নেই। এটা বারবার প্রমাণ হচ্ছে যে কংগ্রেস ভালো ফল করুক, আজকে পশ্চিমবঙ্গের বাইরে যেখানে কংগ্রেস শক্তিশালী, যেটা আমি কেতানকে বলছিলাম, কংগ্রেস মহারাষ্ট্রে 101টা আসনে লড়ছে, কংগ্রেস ভালো ফল করলে তো ইন্ডিয়া জোটের লাভ। আমরা তো সেখানে আমরা বারবার বলছি কংগ্রেস ভালো ফল করুক, আজকে যদি সেখানে কংগ্রেস পারফর্মটা না করতে পারে তাহলে বিজেপিকে হারাবো কি করে? এখানে বসে যদি আমি তৃণমূলের সাথে কার কি যোগাযোগ আছে, পুরনো ইতিহাস ঘেটে নিয়েছে, এগুলো নিয়ে রাজনীতি হয় না ঋষিকেশ। এগুলো রাজনীতি করতে গেলে তোমার কর্মী সংখ্যা বাড়াতে হবে, মানুষের সাথে জনসংযোগ করতে হবে। রাজনীতিতে এখন বদলে গেছে সিস্টেমটা, এখন 24/7 হয়ে গেছে। মানে বিভিন্ন, দেখো তুমি যেইভাবেই হোক, যেই ফর্মেই হোক, তুমি সোশ্যাল মিডিয়া বলো হোক, বিজেপির আইটি সেল হোক, পাল্টা লড়াইটা যদি তুমি বিজেপির সাথে, বিজেপির হিউজ মানি আছে, হিউজ পাওয়ার, আমি সেগুলো নিয়ে আলোচনা করে আমি কি করব? আমি যদি সেগুলো আটকাতেই না পারি, আমি যদি বারবার নির্বাচনে ফেল করি, তাহলে এটা হবে না। এইগুলো নিয়ে শুধুমাত্র পর্যালোচনা হবে আর ভোটে হারার পরে আমি একগুচ্ছ অভিযোগ করব, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরোধী দলগুলো করে। ওই একগুচ্ছ অভিযোগ নিয়ে হবে না, জনসংযোগ করতে হবে। কিভাবে দেখছো যে এই যে এটা তো ঠিকই যে কথা বলছে মৃত্যুঞ্জয় কিছুটা, যে এই কর্মী সংখ্যাই সেভাবে কংগ্রেসের নেই, কারণ বহু নেতারাই চলে যাচ্ছে হয় তৃণমূল কংগ্রেসে এই রাজ্যের ক্ষেত্রে, অন্য রাজ্যের ক্ষেত্রে বিজেপির ঘরে গিয়ে আশ্রয় নিচ্ছে, তাদের সঙ্গে তাদের একটা অনুগামীরাও চলে যাচ্ছে। এটা কি কংগ্রেসকে যথেষ্ট সমস্যায় ফেলছে? একদম মহারাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে মৃত্যুঞ্জয় দা যে কথাগুলো বললেন, মানে মোটামুটি মনে হলো যে বিজেপির প্রতিনিধি বললেও হয়তো এই সব বলতেন। এক সেকেন্ড, আমি বিজেপিকে হারানোর কথা বললাম কেতান? না 100 বার আমি আপনাকে বলছি না, আপনার মাঝে তো আমি বলিনি, আপনি বলবেন, আমাকে কাউন্টার করবেন। এবার উনি কতগুলো শব্দ যেগুলো ইউজ করলেন, যেটা মেকানিজম,
এবার এই মেকানিজমটা যেটা আমরা দেখি যে বাংলার ক্ষেত্রে যদি আমি দেখি তো বিরোধীদের যে মেকানিজম সেটাতেও একেবারে সরকার তো মানে এখানে তো মাননীয় বলেই দিয়েছেন যে আমরা বিরোধী শূন্য একটা বাংলা করতে হবে। আর আপনি বলুন এই গণতন্ত্রে যারা বাস করে, গণতন্ত্রে যারা বিশ্বাসী বা গণতন্ত্রের মাধ্যমে যারা মুখ্যমন্ত্রী হয়েছে বা যারা মসনদে বসেছে, তাদের যদি মুখের এটা কথা হয়, তাদের যদি এটাই নীতি হয়, তাদের যদি এটাই স্ট্র্যাটেজি হয়, তাদের যদি এটাই প্রকল্প হয়, সরকারি প্রকল্প যে আমাকে বিরোধী শূন্য করতে হবে, একটা পঞ্চায়েতে একটাও যদি বিরোধী মেম্বার থাকে তাকে কোনো রকমভাবে কেস দিয়ে কোনো রকম প্রলোভন দিয়ে বা ভাঙিয়ে নিয়ে তাদের দলে মিলিয়ে নিতে হবে। রাজ্যে যদি একটাও মিউনিসিপ্যালিটি বা দুটো মিউনিসিপ্যালিটি যদি বিরোধী দল হয় সেটাকে কোনোভাবে খুন করে হলেও সেটাকে নিজেদের করে নিতে হবে। এইটা যদি সরকারের টেন্ডেন্সি থাকে, আপনি কর্মী সংখ্যা নিয়ে কথা বলছেন, প্লিজ বলবেন। লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী তোমাদের বিরোধী দলনেতা থাকা সত্ত্বেও, এতবারের সাংসদ হওয়া সত্ত্বেও কেন হারলো? সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় নির্বাচন কমিশনে ব্রেকে যেতে হবে। আচ্ছা, তার উত্তর দিয়ে দেবো। তার আগে বলি, আপনি কর্মী সংখ্যা নিয়ে বলছিলেন না, যে কর্মী সংখ্যা একটা প্রোগ্রামে যদি 25 জন যদি কর্মী বিরোধী দলের যায় তাদের কর্মসূচিতে, তার 5 জন বিরুদ্ধে সেই দিনই রাত্রির বেলা গাঁজা কেস দিয়ে দেয়। আপনারা দেন পার্টি অফিসগুলো দখল করেন, আপনারাই করেন। একটা জনপ্রতিনিধি মহারাষ্ট্র এরকম দল ভাঙানোর খেলা আমরা দেখছি, টাকার বিনিময়ে অন্য এজেন্সির ভয় দেখিয়ে আমরা দেখেছি। আর কংগ্রেস এগুলো আটকাতে পারবে না, সক্ষম না। একটা ছোট বিরতিতে যেতে হবে কেতন, আবারও আসবো এই আলোচনাতে এবং বিভিন্ন কেন্দ্রের আপডেটও আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন।